আসসালামু আলাইকুম। আমি সামিয়া। সিকান্দার আবু জাফর রচিত নাটক সিরাজউদ্দৌলার দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য আজকে পাঠ করে শোনাব। সময় 1757 সাল 10ই মার্চ। স্থান নবাবের দরবার। শিল্পবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে: নকিব, সিরাজ, রাজবল্লভ, মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, উৎপীড়িত ব্যক্তি, প্রহরী, ওয়ার্ডস, মোহনলাল। দরবারে উপস্থিত: মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ এবং ইংরেজ কোম্পানির প্রতিনিধি ওয়ার্ডস। মোহনলাল মীর মর্দান শ্রাফে অস্ত্রসজ্জিত বেশে দণ্ডায়মান। নকিবের কণ্ঠে দরবারে নবাবের আগমন ঘোষিত হল। নকিব: নবাব মনসুর উল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হাইবজ্জঙ্গ বাহাদুর বা আদব আগা বাহশেদ। সবাই আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো। দৃঢ় পদক্ষেপে নবাব ঢুকলেন। সবাই নতশিরে শ্রদ্ধা জানালো। সিরাজ সিংহাসনে আসীন হয়ে: আজকের এই দরবারে আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে কয়েকটি জরুরি বিষয় মীমাংসার জন্য। রাজবল্লভ: বেয়াদবি মাপ করবেন জাহাপনা, দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয় মীমাংসা হয়নি, তাই আমরা তেমন। সিরাজ: গুরুতর কোনো বিষয়ে মীমাংসা হয়নি এই জন্য যে গুরুতর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে এমন আশঙ্কা আমার ছিল না। আমার বিশ্বাস ছিল যে সিপাহসালার মির্জাফর, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ তাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ থাকবেন। আমার পথ বিঘ্ন সংকুল হয়ে উঠবে না। অন্তত নবাব আলীবর্দীর অনুরাগ ভাজনদের কাছ থেকে আমি তাই আশা করেছিলাম। মির্জাফর: জাহাপনা কি আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন? সিরাজ: আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো বাসনা আমার নেই। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। বিচারক আপনারা। বাংলার প্রজা সাধারণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারেনি বলে আমি তাদের কাছে অপরাধী। আর সেই অপরাধের জন্যই আপনাদের কাছে আমি বিচার প্রার্থী। জগৎ শেঠ: আপনার অপরাধ? সিরাজ: পরিহাস বলে মনে হচ্ছে শেঠজি। চেয়ে দেখুন এই লোকটার দিকে। ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে প্রহরী একজন হতশ্রী ব্যক্তিকে দরবারে হাজির করল। সে ডুকরে কেঁদে উঠল। রায়দুর্লভ: এ কি, এর এ অবস্থা কে করল? তরবারি নিষ্কাশন। সিরাজ: তরবারি কোষাবদ্ধ করুন রায়দুর্লভ। এর এ অবস্থার জন্য দায়ী সিরাজের দুর্বল শাসন। উৎপীড়িত ব্যক্তি: আমাকে শেষ করে দিয়েছে হুজুর। মির্জাফর: আমরা যে কিছুই বুঝতে পারছি নি জাহাপনা। উৎপীড়িত ব্যক্তি: লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। কন্দন। সিরাজ সিংহাসনের হাতলে ঘুষি মেরে: কেঁদো না। শুকনো খটখটে গলায় বলো, আর কি হয়েছে? আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে। উৎপীড়িত ব্যক্তি: লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। গন্ডা গন্ডা 5 জনে মিলে আমার পোয়াতি বউটাকে। ওহ হো। কান্না। আমি দেখতে চাইনি, কিন্তু চোখ বুঝলেই ওদের আরেকজন আমার নখের ভেতরে খেজুর কাঁটা ফুটিয়েছে। আমার বউকে ওরা খুন করে ফেলেছে হুজুর। কান্নায় ভেঙে পড়ল। সিরাজ হঠাৎ আসন ত্যাগ করে ওয়ার্ডসের কাছে গিয়ে প্রবল কণ্ঠে: ওয়ার্ডস, ওয়ার্ডস ভয়ে বিবর্ণ। ইউর এক্সিলেন্সি। সিরাজ: আমার নিরীহ প্রজাটির এই দুরবস্থার জন্য কে দায়ী? ওয়ার্ডস: হাউ ক্যান আই নো দ্যাট ইউর এক্সিলেন্সি? সিরাজ: তুমি কি করে জানবে? তোমাদের অপকীর্তির কোনো খবর আমার কাছে পৌঁছায় না ভেবেছ? কুঠিয়াল ইংরেজরা এমনই করে দৈনিক কতগুলো নিরীহ প্রজার ওপর অত্যাচার করে তার হিসাব দাও। ওয়ার্ডস: আপনি আমায় অপমান করছেন ইউর এক্সিলেন্সি। দেশের কোথায় কি হচ্ছে সে কৈফিয়ত আমি দেব কি করে? আমি তো আপনার দরবারে কোম্পানির প্রতিনিধি। সিরাজ:
তুমি প্রতিনিধি ড্রেক, এবং তোমার পরিচয় আমি জানিনি ভেবেছ? দুশ্চরিত্রা এবং উচ্ছৃঙ্খলতার জন্য দেশ থেকে নির্বাসিত না করে ভারতে বাণিজ্যের জন্য তোমাদের পাঠানো হয়েছে। তাই এদেশে বাণিজ্য করতে এসে দুর্নীতি এবং অনাচারের পথ তোমরা ত্যাগ করতে পারোনি। কৈফিয়ত দাও আমার নিরীহ প্রজাদের ওপর এই জুলুম কেন? ওয়াটস, আপনার প্রজাতির সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি। সিরাজ, ট্যাক্স দিয়ে বাণিজ্য করে বলে আমার নিরীহ প্রজাদের ওপরে অত্যাচার করবার অধিকার তোমরা পাওনি। সমবেত সকলের উদ্দেশ্য করে, এই লোকটি লবণ প্রস্তুতকারক, লবণের ইজারাতদের কুঠিয়াল ইংরেজ। স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ তারা ৩-৪ আনা মন করে পাইকারি হিসেবে কিনে নেয়। তারপর এখানে বসে এখানকার লোকদের কাছে সেই লবণ বিক্রি করে 2 টাকা 2.5 টাকা মন দরে। মির্জাফর, এই তো ডাকাতি। সিরাজ, আপনাদের পরামর্শেই আমি কোম্পানিকে লবণের ইজাদারি দিয়েছি। আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজত্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে। কিন্তু এই কি তার প্রমাণ? এই লোকটি কুঠিয়াল ইংরেজদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি করতে চায়নি বলে তার এই অবস্থা। বলুন শেঠজি, বলুন রাজবল্লভ, ব্যক্তিগত অর্থ লালসায় বিচার বুদ্ধি হারিয়ে আমি এই কুঠিয়ালদের প্রশ্রয় দিয়েছি কি না? বলুন সিপাহশালা, বলুন রায়দুর্লভ, আমি এই অনাচারীদের বিরুদ্ধে শাসন শক্তি প্রয়োগ করবার সদ ইচ্ছা দেখিয়েছি কি না? বিচার করুন। আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী। প্রহরী উৎপীড়িত লোকটিকে বাইরে নিয়ে গেল। রাজবল্লভ, জাহাপনার বুদ্ধি তারিফ না করে পারা যায় না, কিন্তু প্রকাশ্য দরবারে এমন সুচিন্তিত পরিকল্পনা আমাদের অপমান না করলেও চলত। জগৎ শেঠ, নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্যই নেই। তাই সিরাজ, আপনারাও সবাই মিলে নবাবের মর্যাদা যে কোনো মূল্য বিক্রি করে দিতে চান, এই তো? মির্জাফর, এ কথা বলে নবাব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন। এই অজাদা দুর্ব্যবহার আমরা রুষ্ট মনে গ্রহণ করতে পারবো কিনা সন্দেহ। সিরাজ, বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিপাহাশালারা? দরবারে বসে নবাবের সঙ্গে কীরকম আচরণ করা বিদেহ তাও আপনারা স্মরণ নেই। এই মুহূর্তে আপনাদের বরখাস্ত করে সেনাবাহিনীর কর্তৃত্ব আমি নিজে গ্রহণ করতে পারি। আপনি, জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ সবাইকে কায়েতখানায় আটক রাখতে পারি। হ্যাঁ, কোনো দুর্বলতা নয়। শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে তাই করতে হবে। মোহনলাল তরবারি নিষ্কাশন করল। সিরাজ হাতের ইঙ্গিতে মোহনলালকে নিরস্ত্র করে শান্তভাবে, না, আমি তা করব না। ধৈর্য ধরে থাকব। অসংখ্য ভুল বোঝাবুঝি, অসংখ্য ছলনা এবং শটের ওপর আমাদের মৌলিক সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠিত, কিন্তু আজ সন্দেহেও কোনো অবকাশ রাখব না। জাফর, আমাদের প্রতি নবাবের সন্ধিক্ষণ মনোভাবে পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠব। সিরাজ, ওই একটি পথ সিপাহশালাই দেশের কল্যাণ, দেশবাসীর কল্যাণ। শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি। আমি জানতে চাই সেই পথে আপনারা আমার সহযাত্রী হবেন কি না। রাজবল্লভ, জাহাপানার উদ্দেশ্য স্পষ্ট জানা দরকার। সিরাজ, আমার উদ্দেশ্য অস্পষ্ট নয়। কলকাতায় ওয়াটস এবং ক্লাইভ আলীনগরের সন্ধি খেলাপ করে আমার আদেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করেছে। তাদের উদ্ধতা বিদ্রোহী পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এক্ষুনি এর প্রতিবিধান করতে না পারলে ওরা একদিন আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় হস্তক্ষেপ করবে। মির্জাফর, জাহাপনা আমাদের হুকুম করুন। সিরাজ, আমি অন্তহীন সন্দেহে বিদ্বেষের ঊর্ধ্বে ভরসা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি। তবু বলছি, আপনারা ইচ্ছে করলে আমাকে ত্যাগ করতে পারেন। বোঝা যত দুর্বহ হোক, একা তাই বাইবার চেষ্টা করব। শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে মিথ্যা আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না। মির্জাফর, দেশের স্বার্থের জন্য নিজের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব। সিরাজ,
আমি জানতাম দেশের প্রয়োজনে আপনারা কখনো তুচ্ছ জ্ঞান করবেন না। সিরাজের ইঙ্গিতে প্রহরী তার হাতে কোরআন শরীফ দিল। সিরাজ দু হাতে সেটা নিয়ে চুমু খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। তারপর মির্জাফরের দিকে এগিয়ে দিলেন। মির্জাফর নতজানু হয়ে দু হাতে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন। মির্জাফর, আমি আল্লাহর পাক কালাম ছুঁয়ে ওয়াদা করছি আজীবন নবাবের আজ্ঞাবহ হয়ে থাকব। সিরাজ প্রহরীর হাতে কোরআন শরীফ সমর্পণ করলেন এবং অপর প্রহরীর হাত থেকে তামা, তুলসী, গঙ্গাজলের পাত্র গ্রহণ করলেন। তার ইঙ্গিত পেয়ে একে একে রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভ নিজের নিজের প্রতিজ্ঞা উচ্চারণ করে গেলেন। রাজবল্লভ, আমি রাজবল্লভ তামা, তুলসী, গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি আমার জীবন নবাবের কল্যাণে উৎসর্গীকৃত। রায়দুর্লভ, ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী। উমিচাঁদ, রামজি কি কসম मैं কোরবান হুঁ নওয়াবকে লিয়ে। প্রহরী গঙ্গাজলে পাত্র নিয়ে চলে গেল। সিরাজ, ওয়ার্ডস কে? ওয়ার্ডস, ওয়ার্ডস ইয়োর এক্সিলেন্সি। সিরাজ, আলীনগরের সন্ধির শর্ত অনুসারে কোম্পানির প্রতিনিধি হিসেবে দরবারে তোমাকে আশ্রয় দিয়েছিলাম। সে সম্মানের অপব্যবহার করে এখানে বসে তুমি গুপ্তচরের কাজ করছো। তোমাকে সাজা না দিয়ে ছেড়ে দিচ্ছি। বেরিয়ে যাও দরবার থেকে। ক্লাইভ আর ওয়ার্ডসকে গিয়ে সংবাদ দাও যে তাদের আমি উপযুক্ত শিক্ষা দেব। আমার ইচ্ছের বিরুদ্ধে বেঈমান নন্দন কুমারকে ঘুষ খাইয়ে তারা চন্দননগর ধ্বংস করেছে। ওই উদ্ধতদের শাস্তি তাদের যথাযোগ্যভাবেই দেওয়া হবে। ওয়ার্ডস, ইয়োর এক্সিলেন্সি কুর্নিশ করে বেরিয়ে গেল।